বলল, আমিও মা হতে চাই, আদর করতে চাই, কোলে নিতে চাই নিজের সন্তানকে। নীলিমা নিজের পেটটা চেপে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। কেন করলে নীরব তুমি আমার সাথে এমন? আমিও একটা সুস্থ স্বাভাবিক সন্তানের মা হতে পারতাম, তুমি সেটা হতে দিলে না। আমি কি করে আমার সোনাটাকে নষ্ট করব? কি দোষ ওর? ওর দোষ একটাই যে ও একজন ধর্ষকের সন্তান হয়ে জন্ম নেবে পৃথিবীতে। নীলিমা প্রায় 2 ঘন্টা হসপিটালের সামনে বসেছিল একটা বেঞ্চে। কি করে নষ্ট করবে সে তার সন্তানকে? তার তো কোনো দোষ নেই। মা হবার স্বাদ সব মেয়েরই থাকে। এদিকে নীরব নীলিমাকে হন্যহয়ে খুঁজে বেড়াচ্ছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে নীরবের। নীরব ভাবছে নীলিমা হয়তো তাকে ছেড়ে চলে গেছে। বারবার এই কথা মাথায় আসছে নীরবের। শেষমেশ পারল না নীলিমা, পারল না তার পেটে থাকা সন্তানকে নষ্ট করে দিতে। ফিরে আসলো নীলিমা বাড়িতে। এসে কেবল বাড়িতে ঢুকেছে আর তখনই দেখলো নীরবের বাবা তাড়াহুড়ো করে বাসা থেকে বের হচ্ছে। কি হয়েছে বাবা? বৌমা, নীরব, নীরব। নীরবের বাবা কাঁদছেন। কি হয়েছে নীরবের? বৌমা, নীরব সকালে উঠে তোমাকে না পেয়ে খুঁজতে বের হয়েছিল। একটু আগে ওর এক বন্ধু ফোন করে বলল ও নাকি অ্যাক্সিডেন্ট করেছে, এখন হসপিটালে ভর্তি। তাই বলে নীরবের বাবা দৌড়ে চলে গেলেন হসপিটালে। নীলিমা গেল তার পিছে পিছে। তারা হসপিটালে গিয়ে দেখে নীরবের খুবই খারাপ অবস্থা। পায়ে লেগেছে খুব, মাথায় আর হাতেও লেগেছে। নীরবের কোনো সেন্স নেই। ডাক্তার এসে বললে নীরবের খুব খারাপ অবস্থা, অপারেশন করতে হতে পারে। অনেক রক্ত বার হয়ে গেছে, রক্ত দিতে হবে। নীলিমা ডাক্তারের কথা শুনে বসে পড়লো। এসব কিছুর জন্য নিজেকেই দায়ী করতে থাকলো। না সে এত বাড়াবাড়ি করতো, না নীরবের আর এমন অবস্থা হতো। নীলিমা ভীষণ কানাকাটি করতে থাকলো। ডক্টর এসে বললেন, নীরবের সেন্স ফিরেছে, সে নীলিমা নামের কাউকে খুঁজছে। এখানে নীলিমা নামের কে আছেন? নীলিমা তাড়াতাড়ি উঠে এসে বলল, আমি ডক্টর, আমি নীলিমা, আমি ওনার স্ত্রী। একটিবার দেখা করতে পারি আমি ওনার সাথে? জি, তবে 5 মিনিটের জন্য, আর বেশি কথা বলবেন না। নীলিমা দৌড়ে গেল নীরবের কাছে, গিয়ে নীরবের হাতটা ধরে বলল, ক্ষমা করে দাও নীরব আমাকে, আর কখনো এমনটা হবে না আবার। তোমাকে না বলে যাওয়াটা আমার ভুল হয়ে গেছে। নীরব শুনছো তুমি? আমাদের বাচ্চাকে আমি নষ্ট করিনি নীরব। নীরব ঝাপসা চোখে শুধু একটা কথাই বলে। নীলিমা, তুমি আমাকে ছেড়ে যেও না। নীরবের সেন্স পুরোপুরি ফেলেনি এখনো। সে ঘোরের ভেতরে একটা কথাই বলেছে। ছেড়ে যেও না নীলিমা আমাকে। কিছুক্ষণ পরে নার্স এসে নীলিমাকে বার করে দিল। তারপর পরে ডাক্তার এসে বললেন, নীরবের অপারেশন করতে হয়নি, তবে তার পায়ে আর মাথায় অনেক আঘাত লেগেছে, সেরে উঠতে সময় লাগবে। নীলিমা ভীষণ কাঁদতে লাগলো, কারণ পুরো ঘটনার জন্য দায়ী ছিল সে। প্রায় 1 মাস হয়ে গেল নীরব হসপিটালে। নীলিমা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, প্রায় সারাদিন হসপিটালে পড়ে থাকে। কাল নীরবকে হসপিটাল থেকে রিলিজ করা হবে। অনেক সকালে নীলিমা এসে হাজির নীরবকে নেবার জন্য। ডক্টর বললেন, নীরবের পায়ের চোটটা খুব মারাত্মক, এখনও 2 মাসের মতো বেড রেস্টে থাকতে হবে। বেশি হাঁটাচলা করলে পায়ে চোট লাগবে। নীলিমা নীরবকে ধরে নিয়ে গেল। নীরব হাঁ করে তাকিয়ে আছে নীলিমার দিকে, আর ভাবছে যে নীলিমা তাকে দেখতে পারতো না, সে আজ এত পাল্টে গেল কি করে। নীরব এখনো বেশ অসুস্থ, ঠিক করে কথা বলতে পারছে না। নীলিমা নীরবকে পাশে নিয়ে আসলো। নীরব অনেকদিন হসপিটালে ছিল, তাই নীলিমা নীরবের গায়ের কাপড় পাল্টে শরীরটা ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছে। নীলিমা নীরবের শরীর মোছাতে মোছাতে হঠাৎ নীরবের বুকের দিকে নজর যায়। নীলিমার সেই নখের দাগের কথাটা মনে পড়ে। কিন্তু এ কি, নীরবের বুকে তো তেমন কোনো নখের আঁচড়ের দাগ নেই। দাগটা মুছে যাবার কথা তো না এত তাড়াতাড়ি। নখের ক্ষতটা বেশ গভীরভাবে কেটেছিল নীলিমা। মাত্র কিছুদিন হয়েছে, দাগটা এখনো সেই একই রকম থাকার কথা। কিন্তু আশ্চর্য ব্যাপারটা হলো, নীরবের বুকে কোনো নখের আঁচড়ের দাগ তো দূরের কথা, একটা মশার কামড়ের দাগ পর্যন্ত নেই। নীরব অনেক ফর্সা, ক্ষতটা সেরে গেলেও দাগটা তো থাকার কথা। নীলিমা হাঁ করে তাকিয়ে আছে নীরবের বুকের দিকে। তাহলে কি নীলিমা এতদিন ভুল বুঝেছে নীরবকে? নীরব কি তবে তাকে ধর্ষণ করেনি? যদি তাই হয় তাহলে এই পাপের বোঝা কি করে ঘাড়ে নেবে নীলিমা? নীলিমা অনেক খারাপ ব্যবহার করেছে তার সাথে। হে আল্লাহ, এ কোন পাপে জড়ালাম আমি? একটা নির্দোষ মানুষকে কত শাস্তি দিলাম আমি, কোনো অপরাধ ছাড়াই। নীরব নীলিমার গায়ে হাত দিয়ে বলল, এই নীলিমা, কি হলো? হঠাৎ করে এমন চুপ হয়ে গেলে কেন? কি হয়েছে? কাঁদছো কেন? আমি তো ঠিক আছি এখন। আর সব থেকে বড় কথা হলো, তুমি আছো এখন আমার পাশে। নীলিমা কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক বড় একটা পাপ করেছি নীরব। কি পাপ? তোমাকে আমি বিনা দোষে শাস্তি দিয়েছি। তুমি যে আমাকে ধর্ষণ করনি সেটা তুমি আমাকে এতবার বলেছো, তাও আমি বিশ্বাস করিনি। না জেনে
আমি এতদিন কষ্ট দিয়েছি তোমাকে। নীলিমা নীরবের পা জড়িয়ে ধরে বলে। ক্ষমা করে দাও আমাকে। নীরব হাসতে হাসতে বলল। আহ, আরে ছাড়ো ছাড়ো, করছো কি? পায়ে যে ব্যথা। ক্ষমা চাইতে হবে না, ভালোবাসি আমি তোমাকে। তুমি যে আমার কাছে ফিরে এসেছো তাতেই আমি খুশি। কখনো ছেড়ে যেও না আমাকে। নীলিমা দৌড়ে এসে নীরবকে জড়িয়ে ধরে। কখনো ছেড়ে যাব না তোমাকে। নীরব নীলিমার পেটে হাত দিয়ে বলল। নীলিমা, এটা আমার ভালোবাসার সন্তান। আমি ধর্ষক না নীলিমা। তাহলে ওই দিন রাতে কে ছিল ওই লোকটি? নীরব, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে যে শয়তানটি আমার এত বড় সর্বনাশ করেছে তাকে তুমি খুঁজে বের করে শাস্তি দেবে। অবশ্যই দেব, কারণ সে তোমার আর আমার দুজনের জীবন নষ্ট করছে। আমার ভালোবাসার ভেতরে সন্দেহ এনে দিয়েছে। পরদিন নীরবের কিছু বন্ধু আসলো নীরবকে দেখতে। নীরবের ফ্রেন্ডসরা তাদের রুমে ঢুকতেই নীলিমা সেই রাতে সেই ধর্ষকের গায়ে যে পারফিউমের গন্ধ পেয়েছিল সেই গন্ধটা আবার পায়। তো নীলিমা তাদের জন্য চা নাস্তা বানিয়ে তাদের দিকে গেল। নীলিমা লক্ষ্য করলো নীরবের একটা বন্ধু খুব খারাপ দৃষ্টিতে নীলিমাকে দেখছে। তার নাম আকাশ। তো নীলিমা আকাশকে চা দিতে গেল। হঠাৎ আকাশ ফট করে নীলিমার হাতটা ধরে নিল। নীরব শুয়েছিল তাই সে লক্ষ্য করেনি এসব। নীলিমা ঝাড়া মেরে হাতটা ছাড়িয়ে নিতে গেল। হঠাৎ চা পড়লো আকাশের গায়ে। ইস রে, কি করলেন কিভাবে? সরি সরি। আচ্ছা ঠিক আছে। নীলিমা একটা শার্ট এনে দিল আকাশকে। আকাশ বারবার বিভিন্ন বাহানায় ছোঁয়ার চেষ্টা করছে নীলিমাকে। শার্টটা নিতে গিয়েও নীলিমার হাতটা ইচ্ছা করে ধরেছে সে। নীলিমা খুব অস্বস্তি বোধ করছে তার কাজে। নীরবকে কিছু বলতেও পারছে না নীলিমা, কারণ নীরব এখনো অসুস্থ। আকাশ নীরবের অনেক ঘনিষ্ঠ বন্ধু, একসাথে এক অফিসে চাকুরিও করে তারা। আকাশ শার্ট চেঞ্জ করেছে নীরবের সামনে। এমন সময় নীলিমা চলে আসে তাদের সামনে। হঠাৎ নীলিমা চলে আসে। নীলিমা হঠাৎ করে আকাশের বুকের দিকে নজর যায়, দেখে আকাশের বুকে ঠিক একই জায়গায় একই রকম একটা নখের আঁচড়ের দাগ। দেখে মনে হচ্ছে ক্ষতটা বেশি দিনের না, এখনো লাল হয়ে আছে বুকের কাটা জায়গাটা। দেখে রুমার গলা বুক শুকিয়ে আসে ভয়ে। তবে আকাশই কি সেই ছেলে যে তাকে ধর্ষণ করেছিল? রুমারা ওই রাতে সেই লোকটির হাতেও খামচি দিয়েছিল। নীলিমা ভাবলো। একবার ভালো করে দেখি হাতে সেই দাগটা আছে কিনা। ভালো করে না জেনে তারপর দোষারোপ করা ভালো। এমনিতে আমার জন্য আগে নীরব নির্দোষ হয়েও শাস্তি পেয়েছে। এ কি, আকাশের হাতেও যে সেই কাটা দাগটা আছে! নীলিমা ভয়ে দৌড়ে দোতলা থেকে নিচে চলে গেল। নীরব সেটা দেখে তার একটু সন্দেহ হলো। আকাশ বুঝে ফেললো যে নীলিমা হয়তো সব জেনে গেছে। আকাশ তাড়াহুড়ো করে নিচে চলে গেল চলে যাবার জন্য। এই মুহূর্তে নীরবকে কি করে বলবে নীলিমা এসব কথা? নীরব যে এখনো অনেক অসুস্থ, ওর হাঁটাচলা করা একদম বারণ। নীরবকে এসব বললে নীরব উত্তেজিত হয়ে পড়বে। নীলিমা এসব ভাবছে নিচে বসে। হঠাৎ আকাশ রুমা দেখলো আকাশ তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। নীলিমা তাকে দেখে বলল। কি ব্যাপার আকাশ ভাই, চা না খেয়ে চলে যাচ্ছেন যে? আজ যাই ভাবি, অন্য একদিন খাবো। ভয় পেয়ে গেলেন নাকি? ভয়? কিসের ভয়? না কিছু না। রেডি থাকেন আকাশ ভাই, জেলের ভাত খাওয়ার জন্য। ও, তাহলে তুমি সব জেনে গেছো? যাও, সব জেনেই যখন গেছো তাহলে আর লুকোচুরি খেলে লাভ কি? তাই বলে নীরব নীলিমার মুখটা চেপে ধরে কিচেনের ভেতর নিয়ে গেল আর বলল। দেখো নীলিমা, তুমি জেনেছো জেনেছো, আর যদি কেউ এসব শোনে তাহলে তোমার ওই উপরে যে খোড়া বরটা আছে না, তাকে একেবারে উপরে পাঠিয়ে দিব, বুঝলে? তাই বলে আকাশ নীলিমার কোমরে হাত বুলাতে লাগলো। জানো তো তুমি সেই রকম একটা জিনিস, তোমার ফিগার চরম মাইরি বলছি, দেখলেই ধরতে ইচ্ছা করে। অফিসে প্রথম তোমাকে দেখেই ভালো লেগেছিল, বিয়ে করার জন্য নয়, শুধু তোমার শরীরটার জন্য। জসিন রায় তোমাকে কিস করলো, আমি দেখে ফেলেছিলাম। সেদিন থেকে তোমাকে ভোগ করার বাসনাটা আরো বেশি করে মনের ভিতরে চেপে বসে। সেদিন পার্টিতে নীরবের কোটে ড্রিঙ্ক পড়েছিল, সেটা আমার কাছে দিয়েছিল রাখার জন্য। সেটা নীরবের রুমে রাখতে গিয়ে দেখি তোমার রুমের দরজা খোলা। ভাবলাম নীরবকে ফাঁসাবো। শালা ছোটবেলা থেকেই সবসময় আমার উপরে থেকেছে, সবসময় আমাকে ছোট করে কথা বলতো, সবসময় আমার পছন্দের জিনিসটা ওই নিত। ভাবলাম এবার আর তা হবে না, তাই ওর আগেই তোমাকে আমি ব্যবহার করলাম। জিতেছি এবার আমি। ও এবার আমাকে ব্যবহার করার জিনিস ব্যবহার করবে। নীরব এবার দেখ কেমন লাগে। আকাশ এখনো নীলিমার মুখটা হাত দিয়ে চেপে ধরে রেখেছে যাতে নীলিমা চিৎকার করতে না পারে। নীলিমার চোখ থেকে অঝরে পানি ঝরছে। আর শোনো নীলিমা, এসব কথা যদি তুমি আর আমি ছাড়া অন্য কেউ বা অন্য কারোর কানে যাই, তো নীরবকে তো আমি শেষ করবই আগে, তারপর তোমার পালা। আর হ্যাঁ, তোমার বোনটা তো একা একা থাকে, তাই না? কথাগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কেউ যদি জানতে পারে বা তুমি যদি থানায় পুলিশ করো,
আমি জেলে যাব, বাট তোমাকে খুন করে তারপরে যাব। আকাশ এসব বলে নীলিমাকে মেঝেতে ফেলে দিয়ে চলে গেল। নীলিমা মেঝেতে বসে কাঁদতে লাগলো। কি করবে সে এখন? নীরব তো অসুস্থ, কাকে বলবে সে এখন এসব কথা? নীরব হাঁটাচলা করতে পারছে না। এই সময় যদি আকাশ নীরবের কিছু একটা ক্ষতি করে দেয় তো? এমনিতে তার জন্য নীরব বিনা দোষে অনেক শাস্তি ভোগ করেছে। আর না, এসব কথা ভাবছে নীলিমা বসে বসে। নীলিমা দৌড়ে গিয়ে নীরবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো জোরে জোরে। কি হয়েছে নীলিমা? কাঁদছো কেন নীলিমা? এই নীলিমা। না, কিছু না। নীরব, আমাকে তুমি ক্ষমা করেছো তো? জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই, তবু আমাকে ক্ষমা করে দিও। আর শুধু আমার জন্য তোমার এই অবস্থা। আরে দূর পাগল, কি যে বলো না তুমি। হ্যাঁ, এটা ঠিক যে যখন আমি জেলে ছিলাম একটু রাগ হয়েছিল, তবে ভালোবাসতাম তো তোমাকে, তাই আর বেশি দিন সেই রাগটা মনের ভেতর পুষে রাখতে পারিনি। নীলিমা সবসময় নীরবের সাথে সাথে থাকে। তার মনে একটা ভয় কাজ করছে যে আকাশ নীরবের কোনো ক্ষতি না করে দেয়। নীলিমা শুধু নীরবের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে। সে মনের ভেতর কথাগুলো আর চেপে রাখতে পারছে না। অপেক্ষা করছে কবে নীরবকে বলবে। হঠাৎ আকাশ একদিন নীরবদের বাসায় এসে হাজির। নীরব এখনো ঠিক করে হাঁটতে পারে না। বেশ কিছুদিন ধরে জ্বর নীরবের। নীরব দোতলায় তার রুমে শুয়ে আছে আর নীলিমা কিচেনে রান্না করছে। নীলিমার তো শাশুড়ি নেই, শ্বশুর গেছেন অফিসে। নীরব যে অফিসে জব করতো সেটা তাদেরই অফিস। নীরবের অবর্তমানে তিনি এখন অফিস সামলাচ্ছেন। নীলিমা রান্না করছে, এমন সময় পেছন থেকে কেউ একজন নীলিমার কোমর জড়িয়ে ধরলো। নীলিমা ভাবলো এটা নীরব ছাড়া আর কেউ হবে না। আহা নীরব, কি করছো? কি ছাড়ো, আরে ছাড়ো না। তাই বলে নীলিমা পেছন ফিরে দেখে সেটা নীরব না, সে ছিল আকাশ। নীলিমা আকাশের গালে একটা চড় মারলো। কুত্তা জানোয়ার, তোকে এবার আমি সত্যি সত্যি পুলিশে দিব। আমি নীরবকে এক্ষুনি সব বলবো। এতদিন আমার চুপ করে থাকাটা ঠিক হয়নি। যাও যাও, বলো বলো, এক্ষুনি বলো। কি আর করবে তোমার ওই খোড়া হাজবেন্ড? ওর জন্য তো আমার পিস্তলের একটা গুলি যথেষ্ট। নীলিমা পিস্তল দেখে ভয় পেয়ে গেল। সব থেকে বড় কথা হলো নীলিমা এখন নীরবকে হারানোর ভয়টা বেশি পাচ্ছে। আগে তো নীরবকে নীলিমা ভালোবাসতো না, তাই ওকে নিয়ে ভাবতোও না। এখন নীলিমা ভালোবাসে, তাই হারানোর ভয়টাও পাই। আকাশ নীলিমাকে ভয় দেখিয়ে চলে গেল। নীলিমা কাঁদতে লাগলো যে এখন সে কি করবে। হঠাৎ নীরব সেটা দেখে ফেললো। নীলিমা, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? তবে কি তুমি সুখী নও আমাকে নিয়ে? তুমি কি এখনো আমাকে তোমার ধর্ষক মনে করো? নীলিমা ছুটে এসে নীরবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর নীরবকে সব বলে দিল, কারণ আকাশ তার সীমা ছাড়িয়ে যাচ্ছিল। না বলে আর কোনো উপায় ছিল না নীলিমার। নীরব, আজ আকাশ এসেছিল। সে কি আমার সাথে তো দেখা করলো না? নীরব, আকাশ আমার কাছে এসেছিল। হা হা, বলছো কি? কিন্তু কেন? নীরব, তোমাকে বললে হয়তো তুমি বিশ্বাস করবে না। আকাশই সেই অচেনা লোক যে সেদিন রাতে আমাকে ধর্ষণ করেছিল। কি বলছো কি নীলিমা? মাথা ঠিক আছে তোমার? ও আমার ছোটবেলার ফ্রেন্ড, ও কিভাবে এটা করতে পারে? সত্যি বলছি নীরব, আকাশের বুকে আমি সেদিন নখ দিয়ে আঁচড় দিয়েছিলাম। আর সব থেকে বড় কথা, ও সবকিছু নিজের মুখে স্বীকার করেছে। নীরব, সেদিন যখন আকাশ তোমাকে দেখতে এসেছিল, সেদিন আকাশ যখন শার্ট চেঞ্জ করছিল, তখন আমি ওর বুকে ওই দাগটা দেখেছিলাম। নীরব, সেদিন আকাশ সব কথা স্বীকার করেছিল। আমার ফোনে চুরি করে সব কথা রেকর্ড করে নিয়েছিল। কই দেখি, শুনি। এই নাও। নীরব রেকর্ডিংটা শুনলো এবং সে তার বাবাকে বলল পুরো বিষয়টা। তারা পুলিশের কাছে গেল। সে তার বাবাকে বলল পুরো বিষয়টা। তারা পুলিশের কাছে গেল এবং রেকর্ডিংটা শোনালো পুলিশকে। পুলিশ আর 1 মিনিটও দেরি করেনি। যেহেতু তাদের হাতে প্রমাণ ছিল, তাই তারা সাথে সাথে আকাশকে অ্যারেস্ট করে। নীলিমা আর নীরব পুলিশ স্টেশনে গেল। নীলিমা আকাশের কাছে গিয়ে বলল, কি আকাশ, কি ভেবেছিলেন? আপনি ভয় দেখে আমাকে ব্ল্যাকমেল করবেন? নীরব বেঁচে থাকতে সেটা কোনো দিনও পারবেন না। আর আমি যতদিন বেঁচে আছি ততদিন নীরবের কোনো ক্ষতি হতে দেব না। তোকে আমি আমার খুব ভালো বন্ধু ভাবতাম, আর তুই? ছি ছি, তোর সাথে কথা বলতেও এখন আমার ঘৃণা করছে। ছি, কি ক্ষতি করেছিলাম তোর আমি, বলতে পারিস? নীলিমা আর নীরব যা না তা বলেছে আকাশকে, কিন্তু আকাশের চোখে মুখে কোনো প্রকার অনুশোচনা বা খারাপ লাগার বিন্দুমাত্র ছায়া নেই। চোখে তার প্রতিশোধের আগুন জ্বলছে। নীলিমা আর নীরব চলে যাচ্ছে এমন সময় আকাশ পেছন থেকে ডেকে বলল, কাজটা ঠিক করলে না, হিসাবটা তোলা থাকলো, সুদের সমত ফেরত দিব। আগে কোনোদিন বেরোতে পারিস কিনা দেখ, তারপর ভাবিস ওসব। আকাশ বলল। খুব তাড়াতাড়ি দেখা হবে, রেডি থাকিস। তাই বলে হাসতে লাগলো আকাশ। তার হাসির মাঝে যেন এক রহস্য লুকিয়ে আছে, যেন প্রতিশোধের আগুন চলছে হাসি দিয়ে। নীলিমার দিকে এক শয়তানি দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলিমা ভয় পেল আর নীরবকে বলল। নীরব, চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো। নীরব আর নীলিমা চলে আসলো সেখান থেকে। আকাশ এখন জেলে, তবে কথা সেটা না। কথা হচ্ছে সে কি আদৌ শাস্তি পাবে? মোটা অঙ্কের ঘুষ দিলেই তো পুলিশ তাকে ছেড়ে দেবে। আকাশ জেল থেকে বের হয়ে নীরবের যদি কোনো ক্ষতি করে দেয়,
একটা ভয় নীলিমাকে সারাক্ষণ তাড়া করে বেড়ায়। আকাশ চলে গেছে প্রায় 8 মাস হতে চলল। নীলিমার মনের ভয়টা কিছুটা কমেছে এখন। কিছুদিন পরেই নীলিমার ডেলিভারি। নীরব সারাক্ষণ নীলিমার সাথে সাথে থাকে। নীরব নীলিমার পেটে কান পেতে থাকে, পেটে হাত দিয়ে বাচ্চার নড়াচড়া অনুভব করে। আচ্ছা নীলিমা, আমাদের ছেলে হবে নাকি মেয়ে? আমার তো মনে হয় ছেলে। তোমার মতো একটা দুষ্টু ছেলে হবে। আরে না, তোমার মতো একটা মেয়ে চাই আমার, আর একটা ছোট্ট নীলিমা চাই। নীলিমা নীরব কথা বলছে, হঠাৎ নীরবের বাবার ফোন আসলো। নীরব বাবা, একটু অফিসে আসতে হবে, কেন বাবা? একটা মিটিং আছে, তুই না হলে হবে না। বাবা তুমি তো জানো নীলিমা বাসায় একা, ওর শরীরটাও ভালো না, ওকে একা ফেলে কিভাবে? বেশিক্ষণ লাগবে না। আচ্ছা বাবা, আমি আসছি। কি হলো নীরব, কে ফোন করেছে? নীলিমা, আমাকে এক্ষুনি একটু অফিসে যেতে হবে, চলে আসবো লক্ষ্মীটি একটু পরেই। চিন্তা করো না, তোমার বোনকে ডেকে নাও। আরে না থাক, সমস্যা নেই, আমি পারবো একা। তাছাড়া এখন বাসায় নেই, কলেজ গেছে মনে হয়। তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা, তুই সাবধানে থেকো। নীরব কি করে জানবে যে এটাই ছিল নীলিমার সাথে শেষ কথা তার। নীলিমা নিচে গেছে পানি খেতে, হঠাৎ দেখে সোফায় আকাশ বসে আছে। আপনি? হ্যাঁ আমি। অবাক হলে যে? বলেছিলাম তো আসবো, তাই আসলাম। কথা দিয়েছিলাম, তার খেলাপ করি কি করে বলো? তাই চলেই আসলাম আর কি। কি ভেবেছিলে জেলে পুছে মরবো? তা হয় কি করে বলো? তাহলে প্রতিশোধটা নেবে কে শুনি? প্লিজ আকাশ, আমাকে ছেড়ে দাও। তোমার সব রাগ তো আমার সাথে। আমার জন্য না হোক, আমার নিষ্পাপ সন্তানের জন্য আমাকে ছেড়ে দাও প্লিজ। নীলিমা ভয়ে দৌড়ে উপরে চলে যেতে গেল। আকাশ পেছন থেকে গিয়ে নীলিমাকে সিঁড়ি থেকে ফেলে দিল। নীলিমা গড়াতে গড়াতে একদম নিচে। আল্লাহ রে বলে পেট চেপে ধরে কেঁদে উঠল। আকাশ নীলিমার চুল টেনে ধরে টেনে তুলে আবার মেঝেতে ফেলে দিল। দেখ এবার কেমন লাগে। নীলিমা সেন্সলেস হয়ে পড়ল। আকাশ নীলিমাকে ফেলে রেখে চলে গেল। এদিকে নীরব বারবার ফোন করছে বাসায়, অথচ নীলিমা ফোন রিসিভ করছে না। কি করে করবে, তার যে অবস্থা খুব খারাপ। নীলিমার সেন্স ফিরল। নীলিমা ওঠার চেষ্টা করলো কিন্তু পারছে না। নীরব নীলিমাকে ফোনে না পেয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসলো। এসে নীরব রুমে ঢুকতেই পা স্লিপ করে পড়ে গেল। তাকিয়ে দেখলো সে রক্তের উপর স্লিপ করেছে। তারপর দেখলো নীলিমা মেঝেতে পড়ে আছে, আর পুরোটা মেঝে রক্তে ভরা। নীরব পাগলের মতো নীলিমার কাছে ছুটে গেল। নীলিমা কি হয়েছে তোমার? এই নীলিমা, কি হয়েছে তোমার? কি করে হলো এসব? চিৎকার করে কাঁদতে লাগলো নীরব। নীলিমা বলল, আমার খুব কষ্ট হচ্ছে নীরব। আমার যাই হয়ে যাক না কেন, আমাদের সন্তানটাকে বাঁচাও নীরব। নীরব, আকাশ, আকাশ। তাই বলে আবার সেন্সলেস হয়ে গেল। নীরব তাড়াতাড়ি করে নীলিমাকে হসপিটালে নিয়ে গেল। 1 ঘন্টা পরে ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বললেন নীলিমার মেয়ে হয়েছে। তবে নীলিমার অবস্থা খুবই খারাপ। তাকে একবার ডাকছে নীলিমা। নীরব দৌড়ে গেল নীলিমার কাছে। নীলিমা, আমার জান পাখি, প্লিজ কেঁদো না, তোমার কিচ্ছু হবে না। নীলিমা, তোমার এই অবস্থা হলো কি করে বলো আমাকে? কে করেছে তোমার এই অবস্থা? আমি তাকে ছাড়বো না। নীরব, আকাশ, আকাশ, আকাশ এসেছিল নীরব। ও আমাকে ফেলে ও আমাকে ফেলে দেয় সিঁড়ি থেকে। আমার কষ্ট হচ্ছে নীরব। আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। আমি আমার সন্তানের ছোট ছোট হাত দিয়ে খেলতে পারবো না, ওর মুখ থেকে মা ডাকতে শুনতে পারবো না। আমি বাঁচতে চাই নীরব, আমি বাঁচতে চাই নীরব। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে নীরব, নীরব। নীরবের সাথে কথা বলতে বলতেই মারা যায় নীলিমা। পাশে তার ছোট্ট মেয়েটি কাঁদছে। নীলিমা, এই নীলিমা, কথা বলো, কথা বলছো না কেন? এই নীলিমা প্লিজ, জান পাখি, এভাবে চুপ করে থেকো না। দেখো আমাদের মেয়েটি কিভাবে কাঁদছে, তুমি ওকে কোলে নেবে না? নীলিমা কথা বলো। নীলিমা, ডক্টর, ডক্টর দেখুন, নীলিমা কথা বলছে না, আমার নীলিমা কথা বলছে না। সরি নীরব, আপনার স্ত্রী আর বেঁচে নেই। কি বলছেন? কি মাথা খারাপ হয়েছে নাকি আপনার? আমি বিশ্বাস করি না আপনার কথা। আমার নীলিমা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। এই নীলিমা প্লিজ কথা বলো না, তোমাকে ছাড়া কি করে থাকবো আমি? নীরব নীলিমার লাশটা বুকে নিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। নীলিমা, তুমি কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না, তুমি একটা মিথ্যাবাদী। আমাকে রেখে চলে গেলে, আমার কথা না হয় বাদই দিলাম। নীলিমা, আমার মেয়েটার কথা ভেবে আমার কথায় সাড়া দাও। যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছো, খুন করব আমি তাকে, তাকে ভয়ঙ্কর মৃত্যু দিব। নীরব হসপিটাল থেকে দৌড়ে চলে গেল আকাশের বাড়ি। নীরব আকাশদের কিচেন থেকে একটা ছুরি নিয়ে সোজা আকাশের রুমে গিয়ে প্রায় 20-30 বার আকাশের শরীরে ছুরিটা চালিয়েছে। আকাশ নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, তবে পারেনি। নীরব এখন শিকারী বাঘ, কে রোখে তাকে?
আকাশ সাথে সাথে মারা যায়। নীরব আকাশকে খুন করে সেই রক্তমাখা হাতে আবার নীলিমার লাশের কাছে ফিরে যায়। নীলিমা দেখো, দেখো নীলিমা, রক্ত, আকাশের রক্ত দেখো নীলিমা, দেখো আমি খুন করেছি আকাশকে, দেখো নীলিমা, দেখো নীলিমা, এবার ওঠো প্লিজ, এবার ওঠো তুমি, দেখো ওই আকাশকে আমি মেরে ফেলেছি, ও আর আসবে না আমাদের মাঝে, প্লিজ তুমি জেগে ওঠো। নীলিমার মেয়েটা কাঁদছে পাশে, কিন্তু নীরবের সেদিকে কোনো খেয়াল নেই। নীরব চিৎকার করে কাঁদতে লাগলো। এদিকে হসপিটালের লোক নীরবের খুন করার কথা শুনে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আবারও নীরবকে ধরে নিয়ে যায়। নীলিমার কবরে মাটিটুকুও দিতে পারল না নীরব। প্রিয়তমার শেষ বিদায়েও থাকতে পারবে না নীরব। নিজের সন্তানকে একবারও কোলে নিতে পারল না সে। নীরব প্রায় পাগলের মতো হয়ে গেছে। আজ প্রায় 15 বছর পর নীরব জেল থেকে ছাড়া পেল। নীরবের চুলে পাক ধরেছে, গায়ের চামড়ায় ভাঁজ পড়ে গেছে। ঝাপসা চোখে সে দেখলো দুজন তার জন্য অপেক্ষা করছে, একজন বৃদ্ধ আর একটি 15-16 বছরের মেয়ে। নীরব তাদের কাছে গেল। নীরব, নীরব তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নীরব, এটা তোর মেয়ে সুমনা। নীরব এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার মেয়ের দিকে, তারপর বলল, একদম মায়ের মতো হয়েছে আমার মেয়েটা। মেয়েটাকে আজ প্রথম বুকে নিল নীরব। চোখে তার ঝরঝর করে পানি ঝরছে। মেয়েকে এতদিন পরে কাছে পেয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে নীরব। তারপর নীরব নীলিমার কবরের কাছে গেল, নীলিমার কবরে হাত দিয়ে। সরি নীলিমা, তোমার শেষ বিদায় তোমার সাথে থাকতে পারিনি, এই 15 বছর তোমার কবরে আসতে পারিনি। কেন চলে গেলি নীলিমা? তুমি তোমার কথা রাখোনি, তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না, কথা রাখোনি, তুমি কথা রাখোনি নীলিমা, তোমার তো অন্ধকারে ভয় করে, তাহলে কি করে আছো তুমি অন্ধকারে কবরে? চিন্তা করো না নীলিমা, আমি প্রতি রাতে তোমার কবরের পাশে মোমবাতি জ্বালাবো, সারা রাত তোমার সাথে থাকবো, কোথাও যাব না তোমাকে ছেড়ে। এইসব বলছে আর চিৎকার করে কাঁদছে নীরব।